মাঠের দিকে তাকিয়ে চুপ করে পা ঝুলিয়ে বসেছিলেন নিত্যানন্দ চক্রবর্তী। এইবার পেছন থেকে ভবানী বলল, বাবু, আর কতক্ষণ বসে থাকবো? আকাশের যা অবস্থা, এমন চলতে থাকলে কিন্তু সময় মতো পৌঁছতে পারবো না। ঝড় বৃষ্টির মধ্যে একবার পড়লেই হয়েছে, এই গরুগুলো তো বৃষ্টির মধ্যে কিছুতেই পথ চলতে চায় না। এমনি কি আর বসে আছি নাকি? আমার মন যে তখন থেকে চাইছে, কিন্তু মনস্থির করতে পারছি না। এখনো যদি বাড়ি ফিরি। ভবানী একবার মুখ তুলে তাকালো। কালো মেঘ আকাশের এক প্রান্ত থেকে একটু একটু করে জমতে শুরু করেছে। নিত্যানন্দ চক্রবর্তীর উপরে কথা বলার মতো সাহস কিংবা ইচ্ছে কোনোটাই ভবানীর নেই। নিত্যানন্দ চক্রবর্তী মাটির মানুষ, আর শুধু তাই নয়, তার মতো দয়ালু মানুষ এই মুকশুদ্দিপুরে আর একটা আছে বলে মনে হয় না। ভবানী কিন্তু ক্রমশই যেন হতাশ হয়ে পড়েছিল। এইবার আর বসে থাকতে না পেরে নিত্যানন্দ চক্রবর্তীর সামনে এসে বলল, বাবু, আমি বুঝতে পারছি আপনার মন মানছে না, সে কথাটা বুঝতে পারছি। তাহলে বাড়িতে ফিরে চলুন না হয়। আমরা সামনে এগোতে শুরু করি। আস্তে আস্তে বাড়ির পথ ধরি বরং। এইখানে এমনভাবে বসে থাকার তো কোনো মানে হয় না বাবু। সামনে জঙ্গলে জায়গা পেরিয়ে যেতে হবে। যত রাত হবে তত সেই পথে যে সমস্যা বাড়তে পারে তা তো আপনি জানেন বাবু। নিত্যানন্দ চক্রবর্তী সেই কথাই ভাবছিলেন। জঙ্গলের ভেতরে ঢুকতে আজ যেন কিছুতেই তার ইচ্ছে হচ্ছে না। তার এমনটা কেন হচ্ছে সে কথা তিনি নিজেও জানেন না। সবথেকে বড় কথা হলো, আকাশটা কালো হয়ে এলেও চিন্তা নেই, কিন্তু তার যেন বারবার মনে হচ্ছে জঙ্গলের ভেতরে ঢুকলে আজ কিছু একটা বিপদ হতে চলেছে। ভবানী মুখ্যসূক্ষ্ম মানুষ, তাকে এসব কিছু বলা যাবে না। নিত্যানন্দ চক্রবর্তী অনেক কিছু জানেন, অনেক কিছু বুঝতে পারেন। আকাশের দিকে তাকিয়ে একটা লম্বা দীর্ঘশ্বাস ফেলে এবার তিনি বললেন, কপালে যা আছে দেখা যাবে। মেয়ের বাড়ি যাব বলে যখন বেরিয়েছি, তখন আর অপেক্ষা করব না বাবা। নে চল, পথে যদি কিছু হয় তা সে তখন দেখা যাবে। এতক্ষণ ধরে চুপ করে দাঁড়িয়ে থেকে আর বিপদের কথা শুনতে শুনতে ভবানীর মনটাও যেন কেমন হয়ে গিয়েছিল। সে কেমন একটা ইতস্তত করে গাড়ি ছেড়ে দিল। মুকশুদ্দিপুরের শেষের দিকের পথটা পেরিয়ে জঙ্গলের কাছাকাছি ওদের গাড়িটা যখন এসে পড়েছে, ঠিক এমন সময় নিত্যানন্দ চক্রবর্তীর বুকের ভেতরটা কেমন যেন ঢিপঢিপ করে উঠল। কে যেন ধীরে ধীরে মাথার মধ্যে বলল, সামনে বিপদ আছে নিত্যানন্দ, সামনে বিপদ আছে। নিত্যানন্দ চক্রবর্তী শুনলেন না। গাড়ি নিয়ে ভবানী জঙ্গলের ভেতরে ঢুকল। জঙ্গল ঠিক নয়, আসলে এই দিকটা একসময় ফাঁকা জমি ছিল প্রচুর, কিন্তু আবাদি নয়। তাই ক্রমে ক্রমে ঘাস লতাপাতা জন্মেছে। যাদের জমি ছিল তারা ভিটেমাটি ছেড়ে একসময় চলে গিয়েছে। বিশাল বড় জায়গা, সেই ভিটেমাটি কবে কোন লতাগুল্মের আড়ালে গিয়ে লুকিয়ে পড়েছে। চাঁদের আলো অল্প অল্প আকাশে রয়েছে। আধো অন্ধকারে ভালো করে কোনো কিছু দেখা যায় না। এই সব কিছুর মধ্যে বিশাল ফাঁকা জায়গাটা কবে যে এমন জঙ্গলময় হয়ে উঠেছে নিত্যানন্দ চক্রবর্তী নিজেও বলতে পারেন না। তার কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিয়েছে। মাথার ধবধবে সাদা চুল কেমন যেন ঘামের মধ্যে লেপ্টে গিয়েছে। কিসের জন্য অপেক্ষা করছে মনটা কে জানে। গরু দুটো পথ চলতে চলতে আরও খানিকটা এগিয়েছে। এমন সময় একটা গাছের তলা বরাবর গরু দুটো হঠাৎ করে দাঁড়িয়ে পড়ল। প্রথমে ভবানী ভাবল এমনি দাঁড়িয়েছে। সে দু একবার মুখে শব্দ করে গরু দুটোকে চালাবার চেষ্টা করল, কিন্তু না, কিছুতেই গরু এগোতে চায় না। পেছন থেকে নিত্যানন্দ চক্রবর্তী বললেন, কি হলো রে? জঙ্গলের পথের মাঝে দাঁড়িয়ে পড়লি কেন? আরে কি? নিত্যানন্দ চক্রবর্তী তার কথাটা শেষ করতে পারলেন না। তার আগেই মনে হলো পিছন দিকে যেন অন্ধকার বেড়ে উঠেছে, আর অন্ধকারের মধ্যে পথের পাশ দিয়ে ওটা কি আসছে। দুপাশে জঙ্গলের ভেতর থেকে ওগুলো কারা বেরিয়ে আসছে। হঠাৎ করে নিত্যানন্দ চক্রবর্তী দেখতে পেলেন জঙ্গলের দুপাশ থেকে যেগুলো বেরিয়ে আসছে সেগুলো মানুষের মতো হলেও কেমন যেন কালো, লম্বা, লিকলিকে। অমন মানুষের মতন জিনিসগুলো গাড়ির একদম সামনে চলে এসেছে।
সামনে ভবানী তখনও গরুগুলোকে তাড়াবার চেষ্টা করে চলেছে, কিন্তু পারছে না। গরুগুলো যেন কিছুতেই সামনে যেতে চাইছে না। ভবানী নেমে গিয়ে গরুর গলার দড়ি ধরে টানাটানি করছিল, কিন্তু এইবার পিছন থেকে একটা গোলমালের মতো শব্দ শুনে তাড়াতাড়ি পিছনে গিয়ে দেখতে পেল একটা লম্বা মতো কি যেন 2 হাত দিয়ে নিত্যানন্দ চক্রবর্তীর গলাটাকে বেড় দিয়ে শক্ত করে চেপে ধরেছে। আর নিত্যানন্দ চক্রবর্তী গরুর গাড়ির পিছন দিকে নিচে মাটিতে পড়ে তার 2 হাতের মাঝে ছটপট করে চলেছে। সর্বনাশ! কি সর্বনাশ! কি হলো বাবু? বাবু, ও বাবু, ও অমন করছেন কেন আপনি? বাবু, ও বাবু, বাবু! ভবানী কথাটা বলল বটে, কিন্তু তারপর জোর করে একরকম লাফিয়ে পড়ল নিত্যানন্দ চক্রবর্তীর ওপর। তার হাতে কি যেন একটা ঠেকলো ঠান্ডা মতো। আর তখনই তার মনে হলো চারপাশে যেটাকে ভবানী অন্ধকার বলে মনে করেছিল সেটা আসলে অন্ধকার নয়। কালো কালো কারা যেন ভবানীকে একেবারে জাপটে ধরতে শুরু করেছে। ঠিক তখনই কানে ঠান্ডা হাওয়ার মতো শীতল শব্দ শুনতে পেল ভবানী। আর তারপরেই প্রচণ্ড ঠান্ডা হাতের সঙ্গে তার হাতের ভারী স্পর্শে তার গোটা শরীর কেমন যেন বরফের মতো হয়ে যেতে লাগলো। ভবানী চিৎকার শুরু করলো। ভবানীর চিৎকারটা শুনেই বোধ হয় তার গরু দুটো গরুর গাড়িটাকে এক ঝটকায় ঘুরিয়ে দিয়ে ছুটে গেল। তারপর ভবানীর আর কিছু মনে নেই, শুধু মনে আছে কালো লিকলিকে অদ্ভুত প্রাণীগুলোর সাদা সাদা পাথরের মতো চোখ একেবারে তার দিকে তাকিয়ে কি যেন দেখছিল। অদ্ভুত ব্যাপার তোমাদের যা বলেছি তার চেয়েও বেশি আমি নিজের চোখে দেখেছি। এমন কত কিছুই দেখেছি যার কোনো ব্যাখ্যা গোটা জীবনেও খুঁজে পাইনি। তবে হ্যাঁ, অনেক কিছুই নিজের মতো করে সাজিয়ে নিতে হয়েছে। সব কিছু ব্যাখ্যা করার জন্য সবসময় কাউকে তো আর খুঁজে পাওয়া যায় না, তাই না? আর তাছাড়া জীবনের শেষ প্রান্তের দিকে এসে যখন অন্যের সাহায্য করে চলেছি, তখন ব্যাখ্যা খুঁজে পাওয়ার জন্য আর কার কাছে যাব বলো তো? ঠাকুরমশাই, গোটা জীবনে তো আপনি তন্ত্রমন্ত্র নিয়ে চর্চা করেছেন, তারপরেও আপনার কাছে ব্যাখ্যাতীত কিছু বিষয় ছিল কি? মানে আপনি যা জানেন তা তো সহজে জানা যায় না। কিশোরীর কথায় তারানাথে যেন মনে মনে খানিকটা প্রফুল্লই হলো। সে কথা বুঝতে পারলাম, কারণ বাইরে ঝমঝম করে পড়তে থাকা বৃষ্টির দিকে কিছুক্ষণ চুপ করে তাকিয়ে থেকে সে বলল, তেমন কোনো ব্যাপার নয়। আমি যেটুকু জেনেছি তা অতি সামান্যই। মনে করো, ওই 1 বালতি জলের মাঝখান থেকে কয়েক চামচ জল তুলে নেওয়া হয়েছে মাত্র। এ তুলনা হয়তো যথাযথ হলো না, তবে যেটুকু জেনেছি তার চেয়ে অনেক বেশি অজানাই থেকে গেছে। আমার মনে আছে, বিবাহের পরেই যখন সংসার জীবনে প্রথম পা দিয়েছিলাম, প্রথম কিছু সময় বাড়ির বাইরের জন্য মন কেমন করত। বারবার মনে হতো কত কিছুই তো অজানা থেকে গেল। সাধনার সিদ্ধিলাভ তো কখনোই সেইভাবে করা হয়ে ওঠেনি। যেটুকু পেয়েছিলাম মাতু পাগলির আর সাথে মধুসুন্দরী দেবীর আশীর্বাদে, তাতেই এখনো করে খাচ্ছি। কিন্তু আসল সাধনা যাকে বলে, সেই সমস্ত আমার কপালে ছিল না। কিন্তু আপনি যে অদ্ভুত ব্যাপার বলেছিলেন, মানে ওই অদ্ভুত অলৌকিক জিনিসের সঙ্গে তো অন্য জগতের সম্পর্ক থাকে, তাই না? বা এমন কিছু হতে পারে যেগুলো আসলেই তেমন ব্যাপার নয়। তারানাথ এবার হেসে উঠল। সামনে রাখা পাত্রে তেলে ভাজা শেষ হয়ে এসেছিল। একটু হাতটা এগিয়ে নিয়ে বৃষ্টির জলে হাত ধুয়ে এসে বলল, এমন অনেক জটিল কিছু অদ্ভুত বিষয় থাকে যেগুলোর আসলেই কোনো ব্যাখ্যা খুঁজে পাওয়া যায় না। যাই হোক, কিশোরী, তুমি কি যেন বলছিলে? এই কথা বলার অবশ্য কারণ ছিল। আসলে আজ এখানে আসার পরেই কিশোরী একটা কথা বলছিল। সকালে যখন বৃষ্টির মধ্যে কিশোরী প্রায় অর্ধেক ভেজা হয়ে ছাতা নিয়ে আমার বাড়িতে এসে পৌঁছলো, আমি অবাক হয়ে বললাম, আরে সে কি হে কিশোরী, এই এমন বৃষ্টির মধ্যে তুমি আমার বাড়িতে? আমি তো ভাবলাম আজ মনে হয় আমাদের আর যাওয়া হলো না। আমাদের মেস বাড়িতে একজন একটা খবর এনেছে, তা সে খবর হিসেবে কয়েকদিন পর আমার এবং নিজ বাড়ির কয়েকজনের সেখানে যাওয়া স্থির হয়েছে। ব্যাপারটা ওখানেই বলবো চলো। তবে এইটুকু বলে রাখি, বড় অদ্ভুত কোনো ঘটনার সম্মুখীন হতে চলেছি আমরা।
বাড়িতে কিশোরী আমায় এইটুকুই শুনিয়েছিল। তারপরে ছাতা মাথায় দিয়ে প্রায় কাক ভেজা হয়ে আমি আর কিশোরী যখন মটলেনে তারানাথের বাড়ির সামনে এসে পৌঁছই, তখন দেখতে পাই তারানাথ তক্তপোষের পাশে বসে খুব মন দিয়ে পুরনো হলদে হয়ে যাওয়া লাল চামড়ার একটা বাঁধানো বই পড়ছে। আমাদের দেখে রীতিমতো অবাক হয়েই বলল, আরে কি কাণ্ড তোমাদের! আরে বলি হারি যাই, এইভাবে এসেছো তোমরা? একেবারে তো ভিজে গেছো। দাঁড়াও দাঁড়াও, আমি তো ভাবলাম তোমরা বোধহয় আর আসবে না। যা একটা বৃষ্টি শুরু হয়েছে, ওই 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 গামছাটা নিয়ে নাও, তারপর ওইটা দিয়ে মোছো। এখন একটু চা হলে ভালো হতো, কি বলো? কিন্তু আমার তো আর ওসব অভ্যাস নেই। মাথা মুছে তারানাথের পাশে তক্তপোষে বসতে বসতে কিশোরী বলল, আজকে আসার প্রয়োজন ছিল ঠাকুর মশাই। দিন কয়েক পরে আমি মুর্শিদাবাদের দিকে যাচ্ছি, যেখানে একটি কাজ রয়েছে। সে ব্যাপারেই আপনার সঙ্গে এখানে কথা বলার প্রয়োজন ছিল, তাই এলাম। বড় অদ্ভুত ব্যাপার ঘটেছে সেখানে, আমাদেরই এক মেসবাড়ির পরিচিতের বাড়িতে। তা দেখতেই আমরা কয়েকজন মিলে যাব। কিশোরীর কথায় আমি আর তারানাথ দুজনেই প্রায় টান টান হয়ে বসলাম। কিশোরী বলল, মুর্শিদাবাদের গজঘণ্টাপুর বলে একটা গ্রাম রয়েছে। সেই গ্রাম ঠিক কোথায় তা অবশ্য আমি ঠিক জানি না। আমাদের মেসবাড়িতে বিনয় মুখুজ্জে বলে একজন ভদ্রলোক আছেন, তার পরিচিত একজন এসেছে, সেই খবরটা আমাদের দিয়েছে। সেখানে মানে ওই গজঘণ্টাপুরে নাকি এক সাধু এসে আস্তানা গেড়েছে কলকা নদীর কাছে। বসে বসে তিনি নাকি অসাধ্য সাধন করে ফেলছেন। লোকজনের দুর্ভোগ ব্যাধি যেমন সে ঠিক করে দিচ্ছে সেটা তো আলাদা কথা, কিন্তু দিন কয়েক আগে নাকি এক মৃত মানুষকে পর্যন্ত সে নিজের ক্ষমতার গুণে বাঁচিয়ে তুলেছে। তবে হ্যাঁ, এই মানুষটিকে বাঁচাবার জন্য সে গোটা রাত সময় নিয়েছিল, আর সেই গোটা রাতে তার আশেপাশে কোথাও কেউ ছিল না। অবিশ্বাস্য ব্যাপার তো। তাহলে তো ডাক্তারই সবসময় মিথ্যে হয়ে যাবে, মৃত মানুষকে যদি কেউ বাঁচিয়ে ফেলতে পারে। আরে তাহলে আর বলছি কি, যে ভদ্রলোক নিয়ে এসেছেন তার কাছে এই খবর কিন্তু খুবই গোপনীয়। আসলে কি মানে বুঝতেই পারছো, চারপাশে ছড়িয়ে পড়লে সেই সাধুর জন্য যে কি পরিমাণে নির্ভরতা তৈরি হবে তা তো তুমি বুঝতেই পারছো। সেটা তো স্বাভাবিক, একজন মানুষ যদি এমন কাজ করতে পারে তার জন্য দলে দলে মানুষ লাইন দিয়ে যাবেই। কিন্তু ব্যাপারটা কি সত্যি? এ কথাটা আমি সোজা মুখ তুলে তারানাথের দিকে তাকিয়ে বলেছিলাম। তার হাতের সেই খসখস ততক্ষণে বন্ধ হয়ে গেছে। এবার সে বলল, একটা বিশেষ মন্ত্র এবং বিশেষ তন্ত্র সাধনা রয়েছে, তার মাধ্যমে এমন কাজ করা যায় বটে, কিন্তু তেমন জটিল তন্ত্র করে সত্যি সত্যি মৃত মানুষকে আরেকবার জীবিত করে ফেলা যায় না। এর পেছনে অন্য একটা ব্যাপার থাকতে পারে। যদি সেই সাধক সেই ব্যাপারটি করতে পারে তাহলে আলাদা ব্যাপার, আর যদি তা না করে অন্য কোনো উপায় অবলম্বন করে তাহলে কিন্তু সমস্যার বিষয়। সমস্যার বিষয় মানে আমরা ঠিক বুঝতে পারলাম না। ঠিক কি হচ্ছে সেটা আমরা দেখব বলেই সেখানে যাব বলে ঠিক করেছি। বিনয়বাবুর সঙ্গে কথাবার্তা হয়েছে, দিন দুয়েক পরেই তোমরা গিয়ে ঘুরে আসতে পারো, বুঝলে? তাহলেই সবিস্তারে ব্যাপারটা বলতে পারবে। তবে হ্যাঁ, এমন অদ্ভুত ব্যাপারও আমার জীবনে আমি ঘটতে দেখেছি, তবে তা অন্যরকম ছিল। আজ অন্য একটা কথা বলবো বলে ভেবেছিলাম, তার মধ্যেও এমন অদ্ভুত শক্তি এবং তার সঙ্গে ব্যাখ্যাহীন কিছু ঘটনা জড়িয়ে রয়েছে। তোমরা যদি শুনতে চাও তাহলে। এই কথা বলার পর তারানাথ সামনে রাখা তক্তপোষে শুয়ে প্যাকেট থেকে একটা সিগারেট তুলে ধরিয়ে ফেলল। এতক্ষণে আমরা তেলে ভাজা শেষ করে হাত ধুয়ে নিয়ে গুছিয়ে বসেছিলাম। তারানাথ খানিকটা ধোঁয়া ছেড়ে তারপর আমাদের দিকে তাকিয়ে বলতে শুরু করলো, আমার বিবাহের পরে আমি বাড়িতে একেবারে আটকা পড়ে গিয়েছিলাম, কিন্তু মধুসুন্দরী দেবীর কাছ থেকে ফিরিয়ে আনার পরেও কিন্তু আমি আরেকবার বেরিয়ে পড়েছিলাম। তারপরে যখন ফিরে আসি তখন বাড়ি থেকে জোর করে বিবাহ দিয়ে দিয়েছিল। তোমরা তো জানোই, আমাদের গ্রামে পুকুরে একটি মেয়েকে ডুবে যাওয়া থেকে আমি বাঁচিয়েছিলাম। সেটাই যে আমার জীবনে এমনভাবে উল্টো পথে চলে আসবে সেই কথা আমি কি করে জানব? মানুষের ভালো করতে নেই, বুঝলে?
আর তা করলে নিজেকেই বিপদে পড়তে হয়। এর সবচেয়ে বড় উদাহরণ হলাম আমি। সে যাই হোক, ওই সময়ের কথাই বলছি। তখন মাঝামাঝি এক সময় বাড়ি থেকে হঠাৎ করে পালিয়ে বেরিয়ে পড়েছিলাম। এখানে ওখানে ঘুরতে ঘুরতে মুখ শুদ্ধিপুর বলে একটা গ্রামে গিয়ে পৌঁছেছি। গ্রামের নামটা এমন অদ্ভুত আর অচেনা যে প্রথমে তো মনে করেছিলাম নামটাই ভুল। যাই হোক, তো সেই মুখশুদ্ধিপুর গ্রামে আমি একদিন দুপুরের দিকে গিয়ে পৌঁছেছি। গ্রামের বাইরে সোজা পথ গ্রামের দুপাশ থেকে বেয়ে চলে গিয়েছে। তখন বসন্তের সময়, অতএব মৃদুমন্দ হাওয়া আর পথের পাশে ধানের জমিতে এখানে ওখানে চাষিদের কাজকর্ম দেখতে দেখতে বেশ ভালো মনেই হেঁটে চলেছিলাম। গ্রামে প্রবেশের মুখ পর্যন্ত গিয়েছি। বড় খিদে পেয়েছে, কোনো একটা বাড়িতে আশ্রয় নেব কিনা ভাবছি। এমন সময় দেখি একটা গরুর গাড়ি দাঁড়িয়ে রয়েছে পথের একপাশে, আর তার পাশেই দাঁড়িয়ে রয়েছে একজন প্রবীণ মানুষ। তার পাশে যে দাঁড়িয়ে আছে সে আরো বৃদ্ধ হবে। তার মুখে শুনতে পেলাম, আপনি বুঝতে পারছেন না চক্রবর্তী মশাই, আসলে ভবানীর যে কি হয়েছে সেটাই আমি ধরতে পারছি না। গোটা শরীর জ্বরে পুড়ে যাচ্ছে, অথচ ওইটা ছাড়া জ্বরের আর কোন লক্ষণ নেই। জ্বরের আসল স্থান হলো নাভি, কিন্তু তাতে তো কোনো কিছু দেখতে পাচ্ছি না। কিন্তু চোখের সামনে ভবানী এমন করছে, উল্টো পাল্টা বকছে যে, মাঝে মাঝে চিৎকার করে উঠছে। এমন অবস্থায় ভবানীকে তো আর ফেলে রাখা যায় না। কি করি বলুন তো? আমার মনে হয় কোনো কারণে সে ভীষণ ভয় পেয়েছে। সে ভয়টা তার শরীর থেকে কাটাতে হবে। সেটা করতে না পারলে কিন্তু সমস্যা। তার অবস্থা মোটেই ভালো নয়। এভাবে 2-3 দিনও বাঁচতে পারবে না। কবিরাজের কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। এতক্ষণে ওদের দুজনেরই নজর পড়েছে আমার দিকে। আমি যে তাদের কথা শুনছিলাম সেটা বোধহয় ওরা বুঝতে পেরেছে। তাই পরিস্থিতি স্বাভাবিক করার জন্য আমি আগেই বললাম, কিছু মনে করবেন না, আপনাদের কথাবার্তা আমি শুনে ফেলেছি। আচ্ছা, এই ভবানীকে কি আমি একবার দেখতে পারি? মানে যদি কোনো সাহায্য আপনাদের করতে পারি তাই আর কি। প্রথমে ভেবেছিলাম আমার কথায় বোধহয় ওরা রাজি হবে না, কিন্তু পরে নিত্যানন্দ চক্রবর্তী নিজেই হাত জোড় করে আমায় অনুরোধ করলেন। কবিরাজকে নিয়ে ভেতরে গিয়ে ঢুকলাম ভবানীর বাড়িতে। ভবানী ছাড়া ভবানীর বৃদ্ধ মা রয়েছে, আর কেউ নেই ঘরের ভেতরে। ঘরে গুমোট অন্ধকার। ঘরের ভেতরে প্রবেশ করার সময় কিন্তু অদ্ভুত কিছু আমি অনুভব করলাম না, অর্থাৎ খারাপ কোনো শক্তি বা আত্মা ভবানীর এমন অবস্থা হওয়ার পেছনে যদি কোনো রকমভাবে দায়ী থাকে, কিন্তু তেমন কিছুই নয়। তার মা পায়ের কাছে বসে অঝরে কাঁদছে আর শাড়ির আঁচলে চোখ মুছছে। আমাদের দেখতে পেয়ে সে উঠে দাঁড়ালো, মুখে কোনো কথা বলল না। কবিরাজ মশাই বললেন, অনেকক্ষণ চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। কেন যে এমন হচ্ছে? ভবানীর জ্বর যেন কিছুতেই কমছে না। সারা শরীরে আর জ্বরের কোনো লক্ষণ নেই। আর মূল সমস্যা হলো এই ভুল বকা। এমন সব কথা সে বলছে যার কোনোই মানে হয় না। আমি এগিয়ে গেলাম। নিত্যানন্দ চক্রবর্তী আর কবিরাজ মশাই দুজনেই বোধহয় আমার উপরে আস্থা পেয়েছিলেন। আরেকটু এগোতেই শুনতে পেলাম ভবানী প্রায় ঘুমিয়ে পড়েছে, আর বিড়বিড় করে বলা কিছু কথা মুখের ভেতর থেকে ভেসে আসছে। এত অন্ধকার কেন চারিদিকে? এত অন্ধকার কি করে হলো? আরো আরো কোথাও আলো দাও, আলো 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 দাও, আলো দাও, আলো আলো চাই আমার। হঠাৎ করে আমার কি যেন মনে হলো। আমি আরেকটু এগিয়ে গিয়ে ভবানীর কপালের উপরে হাতটা রাখতে যাব, এমন সময় ভবানী খপ করে আমার হাতটা চেপে ধরল। তার চোখ দুটো হঠাৎ করে খুলে গেছে। ভবানীর মুখটা এমনভাবে আমার দিকে তাকিয়ে আছে তা তোমাদের আমি বলে বোঝাতে পারবো না।
সেই মুখে কোনো হাসি নেই। ভয়ঙ্কর বিভৎস মুখ শুধু নয়, ওই রকম বরফের মতো ঠান্ডা যে কোনো মুখ হতে পারে, মানে দুটো চোখ যেন মাছের মতো দৃষ্টি নিয়ে তাকিয়ে রয়েছে। আর মুখের মধ্যে কোনো রকম অভিব্যক্তি নেই, যেন কপালে হাত দেওয়ার জন্যে সে বিদ্যুৎ চমকের মতো আমার হাত ধরেছে। অথচ হাতটা সে নিজে ধরতে চাইছে না, কেউ তাকে দিয়ে ধরিয়ে দিয়েছে। দুটো চোখের পাতা টেনে টেনে কেউ খুলে দিয়েছে। এমন একটা অবস্থা হলে মুখের অবস্থা যেমন হবে ঠিক তেমনই। আমি কিন্তু ভয় পেয়ে গেলাম। এমন অদ্ভুত একটা ভয় দিনের আলোতে আমার পাওয়ার কথা নয়। এই সমস্ত ভূত প্রেতের জন্য আমার অনুরূপ তন্ত্রমন্ত্র জানা আছে। এমন কিছু ক্রিয়া এখানে বসে করলে ঘর থেকে তারা পালিয়ে যেতে বাধ্য। কিন্তু এই সব অন্য কিছু। যেন মনে হতে লাগলো যে আমার চারপাশটা হঠাৎ করে কেমন যেন অন্ধকার হতে শুরু করেছে। এপাশে থাকা নিত্যানন্দ চক্রবর্তী, কবিরাজ মশাই, ভবানীর মা সবাই যেন দূরে কোথায় মিলিয়ে যাচ্ছে। মাথার ভেতরে ঘুরতে লাগলো ভবানীর বলা সেই কথাটা। চারপাশে এত অন্ধকার কেন? আলো দাও, আলো, আলো দাও, আলো চাই, আলো। ভবানীর কপাল থেকে যখন হাত সরিয়ে নিলাম, দেখলাম কোথায় ভবানী তো তাকিয়ে নেই। ভবানীর চোখ বন্ধ, আর সে তো আমার হাত ধরে নেই। পেছনের দিকে তাকিয়ে দেখলাম কবিরাজ মশাই, নিত্যানন্দ চক্রবর্তী, এমনকি ভবানীর মা পর্যন্ত অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। বললাম, কি হলো বলুন তো? আপনি তো ভবানীর কপালে হাত রাখলেন, তারপরেই থমকে গেলেন। কিছুই বুঝতে পারলাম না। আমি কিছু বুঝতে পারিনি, শুধু ভবানীর কাজটা ভীষণ গরম, এইটুকুই মনে হয়েছিল। তার মানে যে সমস্ত দৃশ্য আমি দেখলাম তার কোনো কিছু কিন্তু ওরা দেখতে পায়নি। ব্যাপারটা কি? নিত্যানন্দ চক্রবর্তী বোধহয় কিছুটা আন্দাজ করেছিলেন, তাই তিনি আমাদের তখনই সেইখান থেকে বাইরে যেতে বললেন। তাই তিনি আমাদের সঙ্গে বাইরে এলেন। কবিরাজ মশাইকে বিদায় জানিয়ে দিয়ে নিত্যানন্দ চক্রবর্তী সোজা চোখে আমার দিকে তাকিয়ে বললেন, ঠাকুর মশাই, ওই অল্প সময়ের মধ্যে কিছু একটা হয়েছিল, তাই না? আপনি যখন ভবানীর কপালে হাত দিয়েছিলেন তখন কি দেখলেন? আমায় সত্যি করে বলতে পারেন, কারণ আপনি যা দেখেছেন সেটা অবিশ্বাস্য। আর তারপরে খিদে বড্ড পেয়েছিল, তোমরা বিশ্বাস করবে না। না হলে এমন একটা গুরুত্বপূর্ণ কাজের সময় তো আমি আর অন্য কিছু ভাববো না। এইবার সেই কথা বোধহয় নিত্যানন্দ চক্রবর্তী খানিকটা আন্দাজ করলেন। বললেন, আমার বাড়িতে চলুন, সেখানে আমার স্ত্রী, মেয়ে সবাই আছে। সেখানে আপনি একটু খেয়ে নেবেন। কখন গ্রামে এসেছেন, কখন খাওয়া হয়েছে তার ঠিক নেই। তারপর আপনার সঙ্গে বসে কথা বলবো। ভবানী আমার বড় কাছের মানুষ, তার এমন অবস্থা আমি চোখে দেখতে পাচ্ছি না। কি হয়েছিল বলুন তো? মানে হঠাৎ করে ভবানীর এমন অবস্থা হলো কি করে? মেয়ের বাড়িতে যাব বলে কাল বেরিয়েছিলাম। পরশুদিন রাতের বেলা যখন গ্রামের শেষের ওই জঙ্গলের পথ দিয়ে যাচ্ছি, হঠাৎ যেন আমার মনে হলো গরুর গাড়িটা থেমে গেছে। গাড়ির নিচে নামতে না নামতেই জঙ্গলের ভেতর থেকে কালো কালো কতগুলো ছায়ার মতো যেন কাছ থেকে আমায় ধরল। ভীষণ ঠান্ডা লাগতে শুরু করলো। ঠাকুর মশাই, কিছু বুঝে উঠতে পারছিলাম না। গোটা শরীর যেন বরফের মতো ঠান্ডা হয়ে যাচ্ছিল। মনে হলো ঘাড়ের কাছটায় ঠান্ডা কিছু একটা শক্ত করে চেপে ধরেছে। একটু একটু করে দম বন্ধ হয়ে আসছিল। ঠিক তখনই সেখানে কোথা থেকে যেন ভবানী ঢুকে পড়ল। ভবানী আমার গায়ের ওপর ঝাঁপিয়ে পড়ে কিছু একটা করতে যেতেই ওরা আমায় ছেড়ে দিল। ওরা কারা? এটা তো জানি না ওরা কারা, ভালো করে দেখতেও পাচ্ছিলাম না। শুধু চারপাশে কেমন একটা অন্ধকারের মতো ছিল, আর ভীষণ ঠান্ডা। একটা সময় যখন কোনো রকমে তাকাতে পারলাম,
দেখলাম মাটির উপরে ভবানী পড়ে রয়েছে। তার চারপাশে যেন দলা দলা অন্ধকার ছড়িয়ে রয়েছে। ভবানীর জিভ বাইরে বেরিয়ে আসছে। তার গলার ওপরে যেন ভীষণভাবে কেউ চেপে ধরেছে। আমি আর পারলাম না, তাড়াতাড়ি ছুটে গেলাম সামনের দিকে। ততক্ষণে গরুর গাড়িটা পেছন দিক থেকে ছুটে এসেছে ভবানীকে লক্ষ্য করে। প্রথমে ভয় পেয়ে গেছিলাম, চাপা দেবে না তো। পরে বুঝতে পারলাম গরুগুলো ভবানীর বিপদ বুঝতে পেরে ছুটে এসেছে। আমিও গেলাম ততক্ষণে। ভবানীর চারপাশ থেকে সেই অন্ধকারটা সরতে শুরু করেছে, কিন্তু তার মধ্যেই মনে হলো সেই অন্ধকারগুলো শুধু অন্ধকার নয়, যেন কালো কালো লম্বা লম্বা লিকলিকে শরীর, আর তাদের দুটো সাদা ধবধবে পাথরের মতো চোখ রয়েছে। ঠাকুর মশাই, হঠাৎ করে তারা ভবানীকে ছেড়ে চলে গেল ওই জঙ্গলের দিকে যেখান থেকে এসেছিল। কি যে হলো ঠাকুর মশাই, সত্যি কথা বলছি, আমি কিছুই বুঝতে পারলাম না। অন্ধকার ছাড়া ভালো করে আর কিছুই আমার মনে নেই। ভবানী মাটিতে পড়ে কাতরাচ্ছিল। তাড়াতাড়ি গিয়ে দেখি তার গোটা শরীর থরথর করে কাঁপছে, কেমন যেন ঘোরের মধ্যে রয়েছে। ভবানী বলছে, অন্ধকার, অন্ধকার, চারপাশে অন্ধকার। ছেড়ে দে, ছেড়ে দে আমায়, ছেড়ে দে, ছেড়ে দে আমায়, আমায় ছেড়ে দে, আমায় ছেড়ে দে, আমায় ছেড়ে দে, আমায় ছেড়ে দে। ভবানীর যে খারাপ কিছু একটা হয়েছে সেটা বুঝতে পারছি চক্রবর্তী বাবু, কিন্তু সমস্যাটা হলো আসল ব্যাপারটা না বুঝলে ভবানীর সমস্যার তো সমাধান করা যাবে না। যে জঙ্গলের কথা আপনি বলছেন সেখানে কি একটা কিছু আছে? জঙ্গলটা আগে ওখানে ছিল না, মানে অমন জঙ্গল ছিল না। জায়গাটা এমনি ফাঁকা, গাছপালা ভর্তি ছিল। ওখানে কয়েক ঘর বসতি ছিল। পরে কোনো একটা কারণে সেই বসতি ওখান থেকে উঠে যায়। তারপরে জায়গাটা যেন খুব তাড়াতাড়ি জঙ্গলের মতো হয়ে যায়। এই সমস্ত আজ থেকে প্রায় অন্তত 40-50 বছর আগের কথা। ধীরে ধীরে জায়গাটা এমন হয়ে পড়ে। তবে পথটা কিন্তু বেশ বড়, আপনি দেখলে বুঝতে পারবেন। ঠিক জঙ্গল বলা চলে না, একটা ফাঁকা জায়গা যার চারপাশটা ছোট মতো। ঝোপঝাড়গুলো একটু বড় বড় হয়ে উঠেছে। তবে সেখানে বসতি 3-4 ঘর ছিল। সেই জায়গাটায় কিন্তু লতাগুলো একেবারে জড়িয়ে রয়েছে। বুঝতে পারলাম সমস্যাটা অদ্ভুত। ভবানীর শরীরে কিংবা আশেপাশে কোনো আত্মার উপস্থিতি অনুভব করতে পারিনি, অথচ তার কপালে হাত রাখার সঙ্গে সঙ্গে এমন দৃশ্য দেখেছি। নিত্যানন্দ চক্রবর্তী যা বললেন সেটাও কাটা কাটা। অর্ধেক আসলে কি হয়েছে সে নিজেও কিছু জানে না। মনে মনে কৌতূহল হলো জায়গাটা দেখার জন্য। এদিকে খিদেও পেয়েছে। নিত্যানন্দ চক্রবর্তীর সঙ্গে তার বাড়িতে গিয়ে পৌঁছালাম। তার স্ত্রী আর মেয়ের কিন্তু সাধু সন্তে বিশাল ভক্তি। আমার পা হাত ধোয়ার জল দিল, আসন করে বসে ভালো ভালো খেতে দিল। খাওয়া দাওয়া শেষ করে খুশি মনে আমি তাদের আশীর্বাদ করলাম। তোমাদের যত্নে আমি বড়ই খুশি হয়েছি, কিন্তু তোমরা হয়তো জানো না এখানে আমি কেন এসেছি। চক্রবর্তী মশাই কোথায় গেলেন? কি জানি কি হয়েছে ঠাকুর মশাই, আপনি একটু দেখুন না। সেদিন রাতের বেলা ফেরার পর থেকেই এমন সব চলছে। ভালো করে ঘুমোচ্ছে না, খাচ্ছে না। ভবানীর যে কি হলো, আমি কতবার করে বারণ করেছিলাম যে রাতের বেলা মেয়ের বাড়িতে যেতে হবে না, কিন্তু আমার কথা তো শুনলই না। নিবারণ চক্রবর্তীর স্ত্রীর নাম কমলা, তার মেয়ের নাম পুষ্প। এবার পুষ্প আমার সামনে এসে বলল, এই পথটা এমনিতেই ভালো না। রাতের বেলা মাঝে মাঝেই ওখানে অনেক রকমের দুর্ঘটনা ঘটে। এর আগে তো কেউ কখনো কিছু দেখেনি বটে, কিন্তু রাতের দিকে অনেকেই দুর্ঘটনার মধ্যে পড়েছে। গরুর গাড়ির চাকা আটকে গিয়েছে, কিংবা হঠাৎ করে গাছের ডাল ভেঙে কারুর না কারুর মাথায় পড়েছে।
বাবার কিংবা ভবানী কাকার যে কি হয়েছে সে কথা যে আমরা কেউই কিছু বুঝতে পারছি না। ভবানী কাকার জ্বর এসেছে, অথচ বাবার তো কোনো কিছুই হয়নি। তবে 2 রাত বাবা চোখের পাতা এক করে ঘুমোতেই পারেননি। অবাক হওয়ার কিছু ছিল না। অদ্ভুত ব্যাপার কিছু ঘটেছে সে সম্পর্কে আমি আগে থেকেই বুঝতে পেরেছিলাম। কমলা কিংবা পুষ্পর সঙ্গে কথা বলে চিন্তা বাড়ল বই, অন্য কিছু হলো না। তারা শক্তপোক্ত এমন কিছু বলতে পারল না যার উপর ভরসা করে আমি আদপে কিছু ঠিক করতে পারি। এইদিকে আমায় বাড়িতে রাখার জন্যে বলে নিবারণ চক্রবর্তী কোথায় যেন চলে গিয়েছিলেন। একটু পরে তিনি ফিরে এলেন। আমায় বললেন, ঠাকুরমশাই, সেই জায়গাটা যদি একবার দেখতে চান তাহলে আমার সঙ্গে চলুন। আপনি তো বললেন জায়গাটা দেখবেন। রাতের বেলা সেখানে যাওয়ার সাহস আমার নেই। দিনের বেলা আপনাকে দেখিয়ে আনতে পারি। ঘরের কেউ জানল না, মানে পুষ্প বা কমলা কেউ ব্যাপারটা জানল না। এদিকে ততক্ষণে প্রায় দুপুর হয়ে এসেছে। খাওয়া দাওয়া শেষ করে একটু বিশ্রাম নেওয়ার কথা ভেবেছিলাম, কিন্তু নিত্যানন্দবাবুর কথা শুনে সেই বিশ্রাম আমার উড়ে গেল। তার সঙ্গে চলে গেলাম সেই মুখশুদ্ধিপুরের শেষের দিকের জঙ্গলে। পুষ্পর কথায় যেখানে মাঝে মাঝে এমন অদ্ভুত দুর্ঘটনা লেগেই থাকে। এতটা কথা বলে তারানাথ চুপ করলে কিশোরী বলে উঠল, কিন্তু একটা ব্যাপার বুঝতে পারলাম না ঠাকুরমশাই, মানে আপনি তো ওই বাড়িতে কোনো কিছু অনুভব করতে পারেননি, তারপরেও আপনি অমন অদ্ভুত ব্যাপার দেখলেন কি করে? আর সেটা শুধুমাত্র আপনি দেখলেন, ঘরের আর কেউ দেখতে পেল না কেন? আগেই তো আপনি বলেছেন যে ব্যাপারটা বড় অদ্ভুত, তার ব্যাখ্যা আপনি কোনো কিছু খুঁজে পাননি। সেক্ষেত্রে এটা খুব স্বাভাবিক, কিন্তু আমার মনে হয় ওই চক্রবর্তী মশাই নিজেও কিছু না কিছু একটা আন্দাজ করতে পেরেছিলেন, আর তার জন্যই আপনাকে বোধহয় জঙ্গলে নিয়ে গিয়েছিলেন, তাই না? খানিকটা তাই। মুখশুদ্ধিপুরের পথের শেষের কাছে, যেখান থেকে ওই জঙ্গলের পথটা শুরু হয়েছে। আশ্চর্য, তোমাদের কি বলবো, এই প্রান্ত থেকে ওই প্রান্ত অবধি দেখা যায় একেবারে সোজা রাস্তা। এক পাশটা ভালো জমি খানিকটা নিচের দিকে নেমে গিয়েছে, আর একটু দূরে গ্রামের জমি জমা শুরু হয়েছে। অর্থাৎ সেই দিকের সব কিছুই ভালো করে দেখা যায়। আর অন্যদিকে জঙ্গল খুব বেশি বড় নয়, ঝোপ জঙ্গল মোটামুটি রয়েছে। তার ভেতরে ঢুকলে মাথা দেখা যায়। আর একটু এগিয়ে গেলে বড় বড় গাছের সারি রয়েছে ভেতরের দিকে। কতটা বড় তা অবশ্য আমি জানি না। আর এই জঙ্গলের পথে চলতে চলতে পথের পাশে মাঝে মাঝে 2-1টা গাছ চোখে পড়ে। পাশ কাটিয়ে সোজা একদম শেষের দিকে এগিয়ে দেখি একটা তাল গাছের সারি দেখতে পেলাম। সেই দিকে তাকিয়ে নিত্যানন্দ চক্রবর্তী মশাই বললেন, ওই যে তাল গাছের সারি দেখছেন, ওইখানেই পথটা ঢেকেছে। ওখান থেকে পাশের গ্রামে, মানে আমার মেয়ে যে গ্রামে থাকে সেদিকে চলে গেছে। ওই পথ কঙ্কনপুরের দিকে চলে গেছে। গ্রামের আগে নাম ছিল কঙ্কনপুর, এখন সে নাম গ্রামের লোকেরাই বদলে কৈলাসপুর করেছে। তবে কঙ্কনপুর নামটা কিন্তু বেশ ভালো। আমি জঙ্গলের দিকে তাকিয়ে দেখলাম বোঝার মতন তেমন কিছু নেই। জঙ্গলের ভেতরে ঢুকে দেখলে ভালো হতো। হঠাৎ এই কথা মনে পড়তেই বললাম, আচ্ছা, এই জঙ্গল জায়গাটার মধ্যে যে কয়েক ঘর বসতি ছিল বলে আপনি বলেছিলেন, সেটা ঠিক কোনখানে আছে? মানে একদম অনেক ভেতরে নাকি সেখানে লোকজন যায় না? লোকজন আর যায় না, তার অবশ্য একটা অন্য কারণ আছে। একটা ঘটনা ঘটেছিল। বাড়িতে সবার সামনে তো আর এসব বলা যায় না, মেয়ে মানুষরা ভয় টয় পাবে। তাছাড়া সত্যি বলছি ঠাকুরমশাই, আপনাকে বলতেও লজ্জা নেই। সেদিন রাতের পর থেকে বড় ভয় হচ্ছে। বারবার মনে হচ্ছে আমার চারপাশে কারা যেন ঘুরে বেড়াচ্ছে। তাদের ঠান্ডা শরীর, ঠান্ডা হাত, সুযোগ পেলেই আমায় চেপে ধরবে। রাতের বেলা যে আমি কিভাবে কাটিয়েছি সে আপনাকে বলতে পারবো না। এই তো এই কাল রাতের কথাই বলছি।
কিভাবে যে আমার সময় কেটেছে তাহলে শুনুন। আমরা জঙ্গলের ওই পথটা ধরে হাঁটতে লাগলাম। চলতে চলতে চক্রবর্তী মশাই বলতে লাগলেন, 40-50 বছর আগের কথা। তা আগেই বলেছি, তখন জঙ্গলটা এমন ছিল না। চারপাশে ঝোপঝাড়ের মতো ছিল। মাঝ বরাবর একটা পথ ছিল ভেতরের দিকে যাওয়ার জন্য। 3-4 জন কাঠুরিয়া লোকেরা এখানে আসতো। জঙ্গলের কাঠ কেটেই তাদের জীবিকা চালাতো। মানে বুঝতেই পারছেন, কাঠ কেটে এখানে কোনো রকমে মাছ ধরে যেমন তেমন ভাবে চলতো আর কি। অনেকে যাযাবর বলতো, আবার অনেকে বলতো ওরা নাকি তন্ত্রমন্ত্রের চর্চা করে। সে যাই হোক, জঙ্গলের মধ্যে ওরা এসে থাকতে শুরু করায় তারপর থেকে একটা ব্যাপার কিন্তু ঘটতে লাগলো। মুখশুদ্ধিপুর আর কঙ্কনপুরের আশেপাশের কিছু গ্রাম থেকে বাচ্চা ছেলে মেয়ে চুরি হতে শুরু করলো। গ্রামের লোকেরা প্রথম তেমন কিছু ভাবেনি, কিন্তু একদিন ওদেরই এক মেয়ে মানুষকে গ্রাম থেকে এক কাঠের বস্তায় করে কাঁধে করে নিয়ে যাওয়ার সময় হঠাৎ করেই গ্রামের লোকেরা ধরে ফেলে। আর সেই কাঠের বস্তার ভেতর থেকেই বেরিয়ে আসে একটা 4-5 বছরের বাচ্চা ছেলে। কাঠের বস্তার মধ্যে ছিল। বুঝতেই পারছেন, তার চোখে মুখে গায়ে হাতে পায়ে কাঠের খোঁচায় কেটে কুটে একেবারে রক্ত বেরিয়ে একাকার কাণ্ড। গ্রামের লোকেরা ভীষণ রেগে ওঠে। মেয়ে মানুষটিকে ধরে মারতে মারতে তারা সেখান থেকে ওই জঙ্গল পর্যন্ত তাড়া করে নিয়ে যায়। এখানে কি ঘটেছিল ও তার সত্যি মিথ্যে আমি জানি না, তবে যেটুকু শুনেছিলাম তা হলো সেই মেয়ে মানুষটা ছুটতে ছুটতে জঙ্গলের ভেতরে ওদের ওই যে 3-4 ঘরের বাস ছিল না, সেখান পর্যন্ত পৌঁছে যায়। তারপর গ্রামের লোকেরা বলে, আগেই আমার সন্দেহ ছিল তোরাই এমন কাজ করিস। বাচ্চা ছেলে চুরি করে নিয়ে যাস, তোদের কাউকে এখানে থাকতে দেব না। তোরা আজই এখান থেকে চলে যাবি। তোমরা ভুল করছো, ও একটু ওই রকম, ওর মাথার ঠিক থাকে না, পাগল। ওকে আমরা ঘরে আটকে রাখতে চাই, কিন্তু বাইরে বেরিয়ে যায়। তোমরা আমাদের কথা শোনো, আমরা এমন কাজ করি না গো। তোরা কি করিস আর না করিস সেসব আমার জানা হয়ে গেছে। ভালো যদি এখান থেকে না যাস তাহলে কিন্তু এর ফল ভালো হবে না। ততক্ষণে সেই মেয়ে মানুষটি যাকে ওরা তাড়া করে নিয়ে এসেছিল, সে ওদের 4-5 জনের পিছনে গিয়ে লুকিয়ে পড়ে। এমনিতেই কিন্তু সবাই শান্ত হয়ে দাঁড়িয়েছিল, কথা বলছিল। এর মধ্যে সেই মেয়ে মানুষটা হঠাৎ করে ঘরের ভেতর থেকে বঁটি নিয়ে ছুটে আসে। যে লোকটি তাকে বেশি মেরেছিল সে দাঁড়িয়ে সর্দারের সঙ্গে কথা বলছিল। সে কিছু বুঝে ওঠার আগেই সেই বঁটি দিয়ে লোকটার গলায় একটা কোপ বসিয়ে দেয় মেয়েটি। তার মাথাটা প্রায় অর্ধেকটা কেটে ঝুলে পড়ে ঘাড়ের কাছ থেকে। এমন অদ্ভুত ঘটনার জন্য কেউ তৈরি ছিল না। যে মেয়ে মানুষটা এই কাজ করেছিল সে খিলখিল করে হাসতে হাসতে বলল, আমায় তাড়া করবি? আর আমায় তাড়া করবি? আমায় মারবি? সব কটা বাচ্চাকে আমি মেরেছি, আর আমি ওই জমিতে পুঁতে রেখেছি, বুঝলি? ওদের সবাইকে আবার জাগিয়ে তুলব, সবাই আমার কাছে থাকবে। তার মুখের কথা শুনে বুঝতে অসুবিধা হয় না সে পাগল। পাগল না হলে কোনো মানুষ এমনভাবে কথা বলতে পারে না। তাছাড়া একটু আগেই ওই ঘটে যাওয়া দৃশ্য দেখে শুধু গ্রামের লোকেরা নয়, ওই সর্দার এবং তার লোকেরাও ভয় পেয়ে হতভম্ব হয়ে পেছনে সরে গিয়েছিল। মাঝখানে দাঁড়িয়ে রয়েছে সেই মেয়েটি এবং তার সামনে মাটির ওপর পড়ে থাকা প্রায় সদ্য গলা কাটা লোকটি। কে কি করবে বুঝে উঠতে পারছিল না। ঠিক এমন সময় গ্রামের লোকেরা ক্ষেপে ওঠে। ওরা দলে 5-6 জন, আর এদিকে গ্রামের লোকেরা এতজন।
সর্দার কিংবা তার দলের বাকিদের কোনো দোষ ছিল কিনা সে কথা জানা যায়নি, তবে গ্রামের লোকেরা ক্রুদ্ধ হয়ে তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। নিজেদের রক্ষা করবার জন্য তারাও আক্রমণ করে, অর্থাৎ এই জঙ্গলের মধ্যে এক রক্তারক্তি কাণ্ড হতে শুরু করে। দলে ভারী থাকায় গ্রামের লোকেরা কিন্তু খুব সহজেই ওদের কবজা করে ফেলতে পারে। গ্রামের দু একজন লোক মরলেও সর্দার সহ বাকি লোকেদের রক্তে ওরা জঙ্গল ভিজিয়ে দিয়েছিল। যে বঁটি দিয়ে গ্রামে সেই লোকটির গলা কেটেছিল মেয়ে মানুষটা, সেই বঁটি দিয়েই তার গলা টুকরো টুকরো করে কাটে ওরা। মানুষের মধ্যে যে একটা জানোয়ার সব সময় লুকিয়ে থাকে সে কথা জানা যায় এই সময়গুলোতেই। ওদের শরীরগুলো টুকরো টুকরো হয়ে ছড়িয়ে গিয়েছিল সেখানকার মাটিতে। সর্দারের ঘরে এখানে ওখানে থাকা কুরুল, দা, কাস্তে সমস্ত অস্ত্র দিয়েই ওদেরকে মেরেছিল গ্রামের লোকেরা। কিন্তু এই সব কিছু হয়ে যাওয়ার পরে ওদের সম্বিত ফিরে আসে, কারণ ওই মেয়ে মানুষটি যে সত্যিই পাগল ছিল আর সেই যে এমন কাজ করেছে এর প্রমাণ ওরা সেদিনেই পেয়ে যায়। ওই মেয়েটির পিছু নিয়ে পাশের গ্রামের একজন লোক সেখানে এসেছিল। সেই সবাইকে খুলে বলে ওই মেয়েটির কাজকর্মের কথা। সে নিজের চোখে দেখে এসেছিল এমন কাজ করতে। তাকে ধরার জন্য ওত পেতেছিল এই লোকটি, কিন্তু মেয়েটা যেন ম্যাজিক জানত। চোখের সামনে থেকে মাঝে মাঝে যেন হাওয়ায় মিলিয়ে যেত। এত সব কিছু করে ওরা সেখান থেকে চলে আসবে, কিন্তু এমন সময় একটা ব্যাপার ঘটে যা দেখে ওরা সবাই পাথরের মূর্তির মতো থমকে দাঁড়িয়ে পড়ে। যে মেয়েটির গলা ওরা কেটেছিল দেখতে পায় সেই মেয়েটার মাথা মাটির ওপরে উঠে বসেছে, খিলখিল করে হাসতে হাসতে বলছে, কি ভেবেছিস তোরা আমায় শেষ করে ফেলবি? আমায় শেষ করা এত সোজা নয়। এখানে আমি থাকবো, আমি আবার আসবো আমি, দেখে নিবি। কথাগুলো বলতে বলতেই আমরা জঙ্গলের পথ ধরে হাঁটতে হাঁটতে পাশের কঙ্কনপুর কিংবা কৈলাসপুরের কাছে চলে এসেছিলাম। বিশ্বাস করবে না, কোথাও কোনো কিছুর অনুভূতি হয়নি। আবার ফিরে আসার সময় চক্রবর্তী মশাই কথা বলতে লাগলেন। গ্রামের লোকেরা সেখান থেকে ভয় পেয়ে চলে এলো বটে, কিন্তু জঙ্গলের মধ্যে সেদিন যারা ছিল তারা কেউ কিন্তু ভালোভাবে থাকতে পারেনি। দেখতে দেখতে তারা সবাই অদ্ভুত অদ্ভুতভাবে মরেছিল। আর সব থেকে বড় কথা, যেদিন তারা মরেছিল সেইখানে সেদিন রাতের বেলা গ্রামে কিংবা আশেপাশে একটি মেয়ের হাসির শব্দ অনেকেই শুনতে পেয়েছিল। যেদিন রাতে ওই মেয়েটির হাসির শব্দ শোনা যেত সবাই বুঝতে পারত আজ রাতে কেউ না কেউ মারা যাবে। কিন্তু এসব তো আজ থেকে 40-50 বছর আগেকার ঘটনা। তো তারপরে কি হলো? যখন এসব ঘটনা ঘটে তখন আমার বয়স কম। আমার বয়স এখন প্রায় 60 বছরের কাছাকাছি। যখন এসব ঘটে তখন আমি ছোট, নিজের চোখে কিছু না দেখলেও শুনেছিলাম। বাকি সব কিছুই শুনে শুনে জানা। কিন্তু এই ঘটনার প্রায় কয়েক বছর পরেই জঙ্গলে সব কিছু নাকি ঠিক হয়ে যায়। গ্রামের লোকজন আর মরতে থাকে না। তারপর জায়গাটা দ্রুত জঙ্গল তৈরি হয়ে যায়। এখন যে জঙ্গল দেখছেন তখন এরকম জঙ্গল ছিল না, ছোট ছোট সব গাছ ছিল। আর যে বাড়িগুলোর কথা আপনি বলছেন সেগুলো দেখতে হলে এই পথ দিয়েই যেতে হবে ভেতরের দিকে। এই যে এই সরু পায়ে চলার পথ এখান দিয়ে একসময় ছিল, এখন ঘাস বড় হয়ে গেছে। এই পথে লোকজন খুব একটা যায় না, কিন্তু পথের জায়গাটা রয়েছে। 40-50 বছরের জায়গাটা এখনো ভরে ওঠেনি। আমি আকাশের দিকে তাকালাম। সূর্য প্রায় পশ্চিম দিকে হেলে পড়েছে। লাল রং আকাশে লাগতে শুরু করেছে। জঙ্গলের ভেতরে ঢুকে সময় মতো ফিরে আসা যাবে কি, এই কথাটা আমার মনে হলো।
আর আমার মনের কথা ভেবেই হোক কিংবা অন্য কোনো কারণেই হোক, চক্রবর্তী মশাই বললেন, আজকে বরং থাক, কাল যাওয়া যাবে। সময়টা ভালো নয়। তাছাড়া এত কিছুর মধ্যে আবার ওই ভেতরে ঢুকে শুধু। আমিও তার কথায় সম্মতি জানালাম। এরপর হাঁটতে হাঁটতে ওই জঙ্গলে 40-50 বছর আগে ঘটে যাওয়া ঘটনা, এইসব কিছু নিয়েই কথা বলতে বলতে চক্রবর্তী মশায়ের সঙ্গে বাড়িতে ফিরে এসে অবাক হয়ে গেলাম। দেখলাম ভবানী বারান্দার কাছে বসে আছে। তার চোখের কোণে কালি, শরীরটা ক্লান্ত, মুখটা ফ্যাকাশে হয়ে আছে। চক্রবর্তী মশাইকে দেখে সে বলে উঠল, আপনি ঠিক আছেন তো বাবু? বাবু, আপনি ঠিক আছেন তো? বোকার মতো কথা বলছিস কেন? আমি ঠিক আছি, কিন্তু তোকে নিয়েই তো ভয় পেয়ে গেছিলাম। কি হয়েছিল বলতো? কি হয়েছিল তা তো জানি না বাবু। কালো কালো মতো কারা যেন আমার চারপাশে এসেছিল, এটুকু শুধু মনে আছে। গলা 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 চেপে ধরেছিল। তারপরে তো কিছু মনে নেই। কিভাবে যে ওখান থেকে এলাম। আর 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 গরুর গাড়ি কে আনলো? হ্যাঁ, গরুর গাড়ি কাউকে আনতে হয়নি রে। কোনো রকমে তোকে গরুর গাড়িতে তুলেছিলাম। তারপর গরুগুলোই যেন আমাদের সোজা নিয়ে চলে এলো। কি করে যে তোর বাড়ি পর্যন্ত এলো তা আমি জানি না। ভবানী ফ্যাকাশে মুখে হাসল। এতক্ষণে আমাকে দেখল সে। আমার সঙ্গে অল্প পরিচয় করিয়ে দিতেই ভবানী বলল, আপনি এসেছিলেন আমার ঘরে? হ্যাঁ, আমার মা বলেছে। ঠাকুরমশাই, কিছু একটা করুন। খারাপ কিছু একটা হচ্ছে আমার সাথে, আমি বুঝতে পারছি। আমার একটা খারাপ কিছু হচ্ছে। আমার আমার কেমন যেন ভয় ভয় করছে ঠাকুরমশাই। বারবার মনে হচ্ছে আশেপাশে কেউ যেন আছে। হ্যাঁ। চমকে উঠলাম। চক্রবর্তী মশাই যেমনটা বলছিলেন, ভবানীও ঠিক তেমনটাই বলছে। অর্থাৎ সত্যি সত্যি কোনো একটা ব্যাপার রয়েছে। রাত ছাড়া কিন্তু ব্যাপারটা দেখা সম্ভব নয়। তাই বললাম, রাতের বেলা ছাড়া তো আর এসব কিছু বোঝা যাবে না। কিন্তু রাতের বেলা তোমার কাছে কিংবা এই চক্রবর্তী মহাশয় যে কোনো একজনের কাছে আমি থাকি, অন্য কাউকে তো দেখা সম্ভব হবে না। তার চেয়ে একটা কাজ করলে হয়, মানে যদি তোমাদের কোনো আপত্তি না থাকে অবশ্য। আমার মনের মধ্যে যে ব্যাপারটা বারবার ঘুরে ফিরে চলছিল, সেই প্রস্তাবটাই আমি দিলাম। কিন্তু আমার প্রস্তাব শুনে চক্রবর্তী মশাই এবং ভবানী দুজনেই যেন ভয়ে আঁতকে উঠে মাটিতে মিশে যাওয়ার মতো জোগাড়। প্রায় একসঙ্গেই দুজন প্রতিবাদ করে উঠল। দেখুন, বাড়িতে থাকলেও কিছু না কিছু হবে, কিন্তু সমস্ত ব্যাপার শুরু হয়েছে ওই পথের কাছ থেকে। ওখানে না গেলে এর কোনো কারণ আমি ধরতে পারবো না। ওই জঙ্গলের পাশ থেকে 40-50 বছর আগে আসলে কি হয়েছিল, সেই কথা সত্যি সত্যি যারা জানে তারা আসলে সত্যি বলছে কিনা তার তো কোনো ঠিক নেই। আর তাছাড়া আপনারা কাউকে না কাউকে ওখানে দেখেছিলেন। আপনার মেয়েও বলেছে যে ওই পথে মাঝে মাঝেই দুর্ঘটনা ঘটে। গাছের ডাল ভেঙে মাথায় পড়ে, গরুর গাড়ির চাকা খারাপ হয়ে যায়। খারাপ কিছু তো একটা আছে, অথচ তার অস্তিত্ব আমি অনুভব করতে পারিনি। অন্তত একদিন রাতের বেলা ওই পথে আমি যেতে চাই, কারণ দিনের বেলা স্বাভাবিক থাকে ওই পথ। রাতের বেলা বদলে যায় কি করে, সেটা আমাকে একবার হলেও দেখতে হবে। তাহলে ভবানীর সঙ্গে গরুর গাড়ি নিয়ে আমরা যেতে পারি, তাতে খানিকটা সুবিধা হতে পারে। আর না হলে আজকে আপনার বাড়িতে এবং কালকে ভবানীর বাড়িতে থেকে আমায় দেখতে হবে যে আসল ব্যাপারটা কি হচ্ছে। তবে তবে তাতে আদৌ কিছু হবে না। তারানাথ চুপ করলে আমি বলে উঠলাম, কি বলছেন আপনি? কতজন প্রায় মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরে এসেছে, সেখানে আবার ওই পথে গিয়ে মৃত্যুকে ডেকে আনতে যাবে কেন? আর বাড়িতে থাকলে আপনি কিছু করতে পারবেন না বললেন কেন? বাড়িতে ব্যাপারটার সুযোগ কম মনে করো না। ওরা বিপদের হাত থেকে বেঁচে চলে এসেছে। ভবানী ঠিক হয়ে গেছে। চক্রবর্তী মশাই কিংবা ভবানীর মনে হচ্ছে যে তাদের আশেপাশে কেউ আছে। সেই অনুভূতি হওয়াটা তো অস্বাভাবিক নয়, কিন্তু আমি তো কিছু অনুভব করতে পারিনি। আর তাছাড়া কবে তারা আসবে, কবে কোনো কিছু বুঝতে পারবো, তার জন্যে তো আমি দিনের পর দিন সেইখানে অপেক্ষা করতে পারবো না।
তাই ওরা না গেলেও আমাকে ওই জঙ্গলের পথে একবার যেতেই হতো, কৌতূহল মেটাবার জন্য। আর তার জন্যেই তো আমি সবকিছু শুনছিলাম। তবে শুধু তাই নয়, মনে মনে স্থির করেছিলাম জঙ্গল শুধু নয়, ওই লতা পাতা জড়িয়ে থাকা সেই বসতি যেখানে ছিল 3-4 ঘর, আমি সেইখান পর্যন্ত যাব। আমার কেন যেন মনে হচ্ছিল ওই মেয়েটির সঙ্গে সবকিছু জড়িয়ে রয়েছে। তন্ত্রমন্ত্রর জন্যে মেয়েটি এমন কাজ করত। বাচ্চাদের তুলে এনে তাদেরকে মাঠে যে কোথাও পুঁতে রাখত। শেষে ধরা পড়ে না গেলে সে হয়তো এমনই কোনো তন্ত্র করে চলত। কিন্তু কি এমন কাজ সে করতে চাইছিল? শুধু শুধু এতগুলো মানুষ যেখানে মরেছে, সেই জায়গা অভিশপ্ত হয়েছে অন্য কারণে। তবে আমি ভাবতে পারিনি যে চক্রবর্তী মশাই এবং ভবানী শেষমেশ রাজি হয়ে যাবেন। সন্ধ্যের একটু আগেই চক্রবর্তী মশাই বললেন, আমি যাব ঠাকুর মশাই, ভবানীও আমার সঙ্গে যাবে বলছে। এই সমস্ত কথা বাড়িতে কাউকে যেন বলা না হয়, সেই ব্যাপারে ভালো করে জানিয়ে রাখলাম। আর তারপর সন্ধ্যার অন্ধকার নামতেই ভবানীর গরুর গাড়ির সেই প্রথম দিনের মতো আমরা 3 জন রওনা দিলাম মুখশুদ্ধিপুরের শেষে সেই জঙ্গল পথের উদ্দেশ্যে। না না, অসম্ভব ব্যাপার। মানে এত কিছু হবে জানার পরেও আপনি ওদের নিয়ে ওই জঙ্গলে যেতে চাইলেন? আর তাছাড়া ওরাই বা রাজি হয়ে গেল কেন? তারানাথের মুখে একটা হাসি দেখা দিল। বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে। কিশোরী কিন্তু চুপ করে আছে, গভীরভাবে যেন কিছু একটা ভাবার চেষ্টা করছে। আমি আবার বললাম, দেখুন, আপনি না হয় তন্ত্রমন্ত্র চর্চা করেন, অনেক কিছুই জানেন, অনেক কিছুই বোঝেন, কিন্তু ওরা আপনার সঙ্গে যেতে রাজি হলো কেন? এতে কিন্তু আমি বড় আশ্চর্য বোধ করছি। তোমার আশ্চর্য হওয়াটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু নিত্যানন্দ চক্রবর্তী বোকা মানুষ ছিলেন না। তিনি বুঝতে পেরেছিলেন যে এই সমস্ত অদ্ভুত ব্যাপারের রহস্য ওই পথে, ওই জঙ্গলের মধ্যে যে রয়েছে তা আমি বুঝতে পেরেছি। ভবানী সুস্থ হয়ে গিয়েছিল বটে, কিন্তু তাদের সেই অদ্ভুত অনুভূতি ছাড়াও আরেকটা ব্যাপার ছিল। ভবানী এবং নিত্যানন্দ চক্রবর্তীর গলায় আমি আঙুলের দাগ দেখতে পেয়েছিলাম। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, সেগুলো কিন্তু দিনের বেলা দেখা যাচ্ছিল না। সন্ধে হওয়ার পরেই সেই দাগগুলো দেখা যাচ্ছিল। ব্যাপারটা নিত্যানন্দ চক্রবর্তী আমায় আলাদা করে বলেছিল, আমি তখন খেয়াল করিনি। তবে সন্ধেবেলা সে যখন তাড়াতাড়ি বেরিয়ে এলো, তখন তার গলায় আমি দেখতে পেলাম ধুতি আর পাঞ্জাবি তার পরনে তখনও রয়েছে, তবে ওই ঘরে পরা একটা পাতলা পাঞ্জাবি, গলার কাছে একটা কাপড় জড়িয়ে রাখা। সন্ধেবেলা সেই মতো করে সে যখন বাইরে বেরিয়ে এলো, তখন কাপড় সরিয়ে দেখালো। প্রথমে আপনার কথায় রাজি হব না বলেই ভেবেছিলাম ঠাকুর মশাই, কিন্তু এই যে দেখুন, গলার এই দাগগুলো দেখুন। আমি অবাক হয়ে তাকিয়ে দেখতে পেলাম তার গলায় 10টা আঙুলের হাতের ছাপ। গভীরভাবে গলা চেপে ধরলে যেমন হাতের ছাপ হয় তেমন। আর তার সঙ্গে সেইখান থেকে তোমার একটা পচা অদ্ভুত গন্ধ বেরিয়ে আসছে। নিত্যানন্দ অর্থাৎ চক্রবর্তী মশাই কেমন যেন অদ্ভুত গলায় বললেন, কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। আপনি হয়তো কিছু বুঝেছেন, তার জন্যই ওখানে যেতে চাইছেন। ভবানী চলে এসেছে। গরুর গাড়ি থামিয়ে সে নেমে এসে তার গলার দাগগুলো দেখালো। ভবানীর গলার দাগগুলো কিন্তু চক্রবর্তী মশাইয়ের গলার দাগগুলোর চেয়ে বেশি গভীর। আমার শরীরটা কেমন যেন শিরশির করে উঠল, যেন আঙুলগুলো গলার চামড়া চেপে মাংস পর্যন্ত ঢুকে যেতে চেয়েছে। লাল হয়ে রয়েছে, আর সেইখান থেকেই গন্ধটা বেরিয়ে আসছে। তখন আমি আর কিছু বললাম না। সেইখান থেকে বেরিয়ে মুখশুদ্ধিপুরের সেই জঙ্গলের পথে গিয়ে পড়লাম। আর সেইখানে পড়তেই একটা আশ্চর্য ব্যাপার অনুভব করতে পারলাম আমি, যেটা আমি দিনের বেলা অনুভব করতে পারিনি। চারপাশে কারা যেন আমাদের দেখে চলেছে। তোমরা বিশ্বাস করবে না, অথচ আমরা 3 জন দেহবন্ধন করেছিলাম। কিন্তু এই পথে নামার সঙ্গে সঙ্গেই সবকিছু কেমন যেন বদলে যেতে লাগলো। চক্রবর্তী মশাই বলতে লাগলেন,
এই পথে সেদিন পা দেওয়ার সময় আমার মনটা কেমন করছিল। বেশ বুঝতে পেরেছিলাম সেদিন কিছু একটা হতে চলেছে। তবে আশ্চর্যের ব্যাপারটা কি বলুন তো? ভবানী গরুর গাড়ি চালিয়ে চলেছে। চক্রবর্তী মশাই বসে রয়েছেন আমার পাশে। আমিও তার কথা শুনছি এবং এদিক ওদিক তাকিয়ে দেখছি। গাড়িটা চলতে চলতে ঠিক সেই দিনের সেই গাছটার তলায় এসে পড়েছে। হঠাৎ গরুগুলো অদ্ভুতভাবে ডাকতে শুরু করলো। কি মনে হতে আমি গাড়ি থেকে নেমে নিচের দিকে নেমে গেলাম। আর ঠিক তখনই একটা আশ্চর্য ব্যাপার দেখতে পেয়ে কেমন যেন চমকে উঠলাম। যে গাড়ির ছইয়ের ভেতরে আমরা বসেছিলাম তার উপরে কে যেন বুক সমান করে শুয়ে রয়েছে। তার মাথাটা আমাদের দিকেই। অবাক হয়ে দেখতে পেলাম একটা কালো ছায়া মূর্তি। তার চোখ দুটো সাদা ফ্যাকাশে। সঙ্গে সঙ্গে মনে হলো একপাশের জঙ্গলের ভেতরে কারা যেন চুপ করে দাঁড়িয়ে রয়েছে, কোনো কিছুর জন্য অপেক্ষা করছে। শুধুমাত্র আমি আছি বলে সামনে এগোতে পারছে না। আমি গলা তুলে বললাম, কে ওখানে? সঙ্গে সঙ্গে মূর্তিটা যেন গাড়ির ছইয়ের উপর থেকে লাফিয়ে জঙ্গলের ভেতরে ঢুকে গেল। জঙ্গলটা খসখস করে উঠল। এদিকে গরুগুলো কিন্তু তখনও আগের মতোই ডেকে চলেছে। আমি এগিয়ে গিয়ে দেখি ভবানী গরুর গায়ে হাত বুলোচ্ছে। ভবানীর মুখটা শান্ত। আমি বললাম, ভবানী, এইখানেই তোমাদের গাড়ি সেদিন দাঁড়িয়েছিল তাই না? আর একটু এগিয়ে গেলেই তো সেই ভেতরে যাওয়ার পথটা চোখে পড়বে। তোমরা এখানে দাঁড়াবে, আমি তাহলে একবার ভেতর থেকে ঘুরে। ভবানী কেমন যেন অদ্ভুত চোখে আমার দিকে তাকালো। কেমন বড্ড ক্লান্ত স্বরে আস্তে আস্তে বলল, আপনি যান ঠাকুরমশাই, আমরা এখানে আছি। ওখানে যাওয়ার সাহস আমাদের হবে না। ওদেরকে ওইখানেই রেখে আমি ভেতরে ঢুকে গেলাম। আমার দেহবন্ধন করা আছে, সমস্যা হওয়ার কোনো কিছু নেই। সেই ছোট্ট পথ ধরে ভেতরে ঢুকছি, আর অন্ধকারটা যেন ক্রমশ আমায় চার পাশ থেকে জড়িয়ে ধরতে শুরু করেছে। একটু পরেই পেছনে তাকিয়ে দেখি চক্রবর্তী মশাই এসেছেন। তিনি আমাকে বললেন, আপনি একা একা যাবেন ঠাকুর মশাই? আমিও সঙ্গে যাই, দেখি না কি হয়। ভবানী একা থাকতে পারবে, অসুবিধা নেই। কালো কালো যে ছায়াগুলোকে এক মুহূর্তের জন্য দেখতে পেয়েছিলাম তারা কোথায় যেন মিলিয়ে গেছে। হঠাৎ চক্রবর্তী মশাইয়ের পেছনের দিকে তাকাতেই দেখতে পেলাম তার পেছনের দিকে লম্বা বরাবর হেঁটে আসছে মূর্তিগুলো। আমার তাকানো দেখে পেছনের দিকে তাকিয়ে চক্রবর্তী মশাই প্রায় চিৎকার করে উঠলেন। তারপর আমাকে উপেক্ষা করে সামনের দিকে দৌড়াতে শুরু করলেন। চক্রবর্তী মশাইয়ের প্রবল চিৎকার যেন জঙ্গলের মধ্যে একটা আলোড়ন তুলে ফেলেছে। আমি তাকে সামলাবার জন্য বললাম, ভয় পাবেন না, ভয় পাবেন না চক্রবর্তী মশাই, আপনার দেহবন্ধন করা আছে, ওরা আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আমার কথায় আর বিশ্বাসে ভর করেই তারা যেন ফিস ফিস করে হাসতে লাগলো। অদৃশ্য কথা শুনতে পেলাম। ততক্ষণে চক্রবর্তী মশাইয়ের সঙ্গে দৌড়ে একটা জায়গায় এসে পড়েছি। এই জায়গাটা ঝুপসি মতো, বোঝা যায় আগে এখানে কয়েকটা বসতির মতো বাড়ি ছিল। কুঁড়ে ঘরের মতো হলেও সেগুলো এখনো আগের মতো দাঁড়িয়ে আছে। তার চারপাশে লতাগুলো ছড়িয়ে রয়েছে। তারপরেই একটা জিনিস আমি লক্ষ্য করতে পারলাম, ওই লতাগুলো ছড়িয়ে থাকা কুঁড়ে ঘরগুলোর মাথার উপরে কারা যেন চুপ করে বসে আছে। আমরা এখানে এসে ঢুকতেই একটা খিলখিলিয়ে মেয়েলি গলায় হাসির শব্দ শোনা গেল। আর তারপরেই মনে হলো ধপধপ করে আগুন জ্বলে উঠেছে। জঙ্গলের মধ্যে কোথায় কি ঘটছে কোনো কিছু বুঝতে পারছিলাম না। তখনই দেখতে পেলাম সেই জঙ্গলের ভেতর থেকে এক চক্রবর্তী মশাই যেন বেরিয়ে আসলেন। আমার পাশে দাঁড়িয়ে থাকা চক্রবর্তী মশাই তাকে দেখে ভয়ে ঠকঠক করে কাঁপতে লাগলেন। সেও আমার পাশে এসে দাঁড়িয়েছে। এতক্ষণ ধরে যে মানুষটা শক্ত হয়েছিল সে কেমন যেন ভয় পেয়ে গেছে। সামনের দিকে তাকিয়ে বললেন, ওটা কে ঠাকুর মশাই? ওকে তো আমার মতো দেখতে। চক্রবর্তী মশাইয়ের মতো দেখতে হলেও তার দুটো চোখ সাদা ফ্যাকাশে, এখন মণিহীন চোখ। সে খানিকটা এগিয়ে এলো আমাদের দিকে, তারপর বলল, ওই গ্রামের কেউ এখানে আসুক,
এমনটা যে আমরা চাই না। আবার তোরা এসেছিস মরতে এখানে। তোমরা কারা? এখানে তোমরা কি করছো? আর এতদিন ধরে বাড়িগুলো এখানে এমন ভাবে আছে কি করে? ওসব তোদের জানতে হবে না। এখান থেকে চলে যা। এইখানে আর আসিস না। এখানে আর আসিস না। জায়গা ভালো নয় তোদের জন্য। এই জায়গা মোটেও ভালো নয়। সেদিনই তোদের এখান থেকে চলে যেতে বলেছিলাম, আমাদের কথা শুনলি না। সেদিন তোমরা কি বলেছিলে আমি বুঝতে পারিনি, কিন্তু তোমায় আমার মতো দেখতে হলো কি করে? আমাদের কোনো শরীর নেই, আমাদের কোনো শরীর হয় না। আমাদের আসল রূপ দেখলে তোরা ভয় পাবি। তোরা চলে যা এখান থেকে। সেদিন এই পথে প্রবেশ করার সময়ই তোদের বারণ করেছিলাম। এখানে যারা আছে তারা কিন্তু সবাই ভালো নয়। আমরা এখনো এই জায়গাকে রক্ষা করে রয়েছি, যাতে এখানে যেসব ভীষণ ভয়ঙ্কর জিনিস রয়েছে তা যাতে বাইরে গ্রামে যেতে না পারে। বাড়িগুলোর মধ্যে, লতাগুলোর মধ্যে তাকে আমরা এখনো আটকে রেখেছি। আর তারপরেই মনে হলো সত্যি সত্যি যেন সেই লতাগুলোর মধ্যে কিছু একটা আছে। সেটা মাঝে মাঝেই একবার করে নড়ে উঠছে, আর সেই মেয়েলি গলায় হাসির শব্দটা জঙ্গলের সেই ভিতর থেকেই শোনা যাচ্ছে। আর তারপরেই আমাদের অবাক করে দিয়ে ভেতর থেকে শোনা গেল একটা কণ্ঠস্বর। একদিন আমি মুক্তি পাবই। একদিন আমি এখান থেকে বেরোতে পারবো। আর তারপর যারা আমার কাজে বাধা দিয়েছিল তাদের সবাইকে মারবো, সবাইকে। এই গলাটা যে কোনো স্বাভাবিক মেয়ের গলা নয় তা বোঝা যায়। তার মানে যে গল্পটা শুনেছিলাম সেটা ঠিক। ওই মেয়েটিকে গ্রামের লোকেরাই তার মানে মেরেছিল। কিন্তু তোমরা কারা? তোমরা কি তাহলে এখানে যারা থাকতো তারা? সেদিন আসলে কি ঘটেছিল সে কথা তোরা কেউ জানিস না। ওই মেয়েটির জন্যই আমাদের সবাইকে মরতে হয়েছিল। ততক্ষণে আশেপাশে যেন কতগুলো কালো কালো ছায়ামূর্তি সেই ধ্বংসস্তূপটাকে ঘিরে এসে দাঁড়িয়েছে। আমার পাশে দাঁড়িয়ে থাকা চক্রবর্তী মশাইয়ের ভয় ততক্ষণে বেশ খানিকটা কমেছে। আমাদের থেকে দূরে দাঁড়িয়ে থাকা দ্বিতীয় চক্রবর্তী মশাইয়ের সেই মূর্তিটা যেন চোখের সামনে কেমন আবছা হয়ে এলো। লতা গুল্মের মাঝে এসে যেন অন্ধকারের মধ্যে মিলিয়ে এলো খানিকটা। তারপর বলল, এখান থেকে এক্ষুনি চলে যা। এখান থেকে এক্ষুনি চলে যা, নইলে সর্বনাশ হবে, তোদের মহা সর্বনাশ। সেই দিন কি হয়েছিল সেই কথা না জেনে আমরা এখান থেকে চলে যাব না। তাহলে ওরা কারা যারা চক্রবর্তী মশাই আর ভবানীকে মারতে চেয়েছিল? আর তোমরাই বা কারা? আজ থেকে প্রায় 40 বছর আগে এখানে আমাদের থাকার জায়গা তৈরি করেছিলাম। জঙ্গলের কাঠ কেটে ফল মূল তুলে নদীতে মাছ ধরে আমাদের ভালোভাবে চলে যেত। কিন্তু আমাদের মাঝে ওই মেয়েটি ছিল যে তন্ত্র সাধনা করত, তা আমরা জানতাম না। নানা গ্রাম থেকে বাচ্চাদের ধরে এনে সে নিজের তন্ত্র সাধনার কাজে লাগাতো, আর রাতের অন্ধকারে আর তার উপর ওদের মৃতদেহ মাটির তলায় পুঁতে দিত। আমরা কোনো কিছুই জানতাম না। কিন্তু যেদিন গ্রামের লোকেদের হাতে নাতে সে ধরা পড়ে যায়, সেদিন সে মিথ্যা কথা বলেছিল। সে বলেছিল তার এই কাজের সঙ্গে আমরা সবাই নাকি যুক্ত রয়েছি। গ্রামের লোকেরা আমাদের কথা বিশ্বাস করেনি। তারা আমাদের সবাইকে মারার জন্য এখানে এসেছিল। ঠিক তখনই ওই মেয়েটি ধারালো একটা বটি দিয়ে
গ্রামের একটি লোকের মাথা ধর থেকে আলাদা করে ফেলে। এমন অবস্থায় ওরা কিছুই শুনতে চায়নি। আমরা কতবার বললাম, আমরা কিছু করিনি আমরা। গ্রামের লোকেরা আমাদের মারেনি সেদিন। মারধর করে তারা এখান থেকে চলে যায়। মেয়েটিকে মারতে মারতে প্রায় আধমরা করে ফেললে আমরা তাকে বাঁচিয়ে নিয়েছিলাম কোনো মতে, কিন্তু এরপরেই ঘটে সর্বনাশ। এতটা পর্যন্ত সেই ছায়ামূর্তি বলেছে। ঠিক এমন সময় পেছন থেকে কালো কালো সেই লম্বা লম্বা মূর্তিগুলোকে হঠাৎ করে দেখা গেল, আর তাতে সামনের সেই দ্বিতীয় চক্রবর্তী মশাইয়ের মতন বিভৎস মূর্তিটা বলল, ওরা আবার চলে এসেছে, এখানে আমরা থাকতে পারবো না। ওরা আবার চলে এসেছে, আমরা ওই জায়গাটাকে রক্ষা না করলে ওকে ওরা ঠিক নিয়ে চলে যাবে। কথাটা বলার সঙ্গে সঙ্গে সে চোখের সামনে থেকে যেন মিলিয়ে গেল। আর ঠিক তখনই দেখতে পেলাম পেছন থেকে কতগুলো কালো কালো লম্বা মূর্তি আমাদের কাছে এসে দাঁড়িয়েছে। তাদেরকে চিনতে পেরেই এবার চক্রবর্তী মশাই বলে উঠলেন, এরাই সেদিন এসেছিল, এরাই সেদিন আমাকে আর ভবানীকে মারতে চেয়েছিল। ঠাকুর মশাই, বাঁচান ঠাকুর মশাই। এমন সময় কাছেই একটা বড় গাছের ডাল যেন হুড়মুড় করে ভেঙে পড়ল। এবার ব্যাপারটা আমি আগেই বুঝতে পেরেছিলাম, তাই তাড়াতাড়ি চক্রবর্তী মশাইকে সরিয়ে ফেলেছিলাম এক পাশে, আর সেটা করতে গিয়েই দুজনেই হুমড়ি খেয়ে মাটির উপর পড়ি। চারপাশে যেন তাদের হাসির শব্দ শোনা যায়, তার সঙ্গে কারা যেন কথা বলছে জঙ্গলের সেই ঝোপের ভেতর থেকে। মেয়েটি আবার চিৎকার করে উঠল, ছাড়বি না, কাউকে ছাড়বি না, ওদের কিছুতেই ছাড়বি না, এখান থেকে কাউকে যেতে দিবি না। এত বড় সাহস যে জঙ্গলের ভেতরে এসে ঢুকেছে। চক্রবর্তী মশাইয়ের অবস্থা তখন কেমন হয়েছে সে কথা তোমাদের আলাদা করে বলতে হবে না। সে তো ভীষণ ভয় পেয়ে গেছে। আমি কিন্তু মনে মনে প্রমাদ গুনলাম, চক্রবর্তী মশাই ভয় পেয়ে যদি এমন কিছু করে তাহলে তাকে বিপদে পড়তে হবে। এখানে ভালো আর খারাপ দুই রকম শক্তি যে উপস্থিত রয়েছে সেটা আমি বুঝতে পারছি, আর তার সঙ্গে সঙ্গে এটাও বুঝতে পারছি যে দিনের বেলা এখানকার কোনো শক্তি অনুভব করতে না পারার কারণটা। কেন? এমন কোনো এক শক্তি এই চারপাশে রয়েছে যারা অন্ধকারের প্রাণী। অন্ধকার এলে তখনই তারা সামনে আসে। দিনের বেলা তাই কোনো কিছুই বুঝতে পারছিলাম না। চক্রবর্তী মশাই কিংবা ভবানীর গলার সেই আঙুলের ছাপগুলো কিন্তু আগের মতোই ছিল, আর সেটা দেখেই অন্ধকারে তাদের ক্ষমতা বৃদ্ধির কথা আমি মনে মনে ভেবেছিলাম। কালো ছায়ামূর্তিগুলো আমার দিকে এগিয়ে এলেও তাদের মুখে কিন্তু কোনো কথা নেই। সেই ঝোপের ভেতর থেকে মেয়েটির চিৎকার আর অদ্ভুত হাসির শব্দ শোনা যাচ্ছে। বেশ বোঝা যাচ্ছে কোনোভাবে তাকে এইখানে বন্দি করে রেখে দিয়েছে একদল ভালো আত্মা, আর এই খারাপ আত্মার দল তাকে মুক্ত করার চেষ্টা করছে চক্রবর্তী মশাই কিংবা ভবানীর মতো মানুষদের বিপদে ফেলে। কিছু ব্যাপার আমার কাছে পরিষ্কার হয়ে গেলেও অনেক কিছুর ব্যাখ্যাই কিন্তু আমার কাছে ছিল না। এরপর সেই কালো কালো ছায়াগুলো এক পা করে এগিয়ে একসঙ্গে দল বেঁধে যেন আমার দিকে এগোতে লাগলো। মনে হলো একটা কালো অন্ধকার আমাদের গ্রাস করার জন্য এগিয়ে আসছে। তাড়াতাড়ি উঠে পড়ে চক্রবর্তী মশাইকে মাটি থেকে যখন তুলতে গেলাম, দেখলাম তার পায়ের কাছে চোট লেগেছে। হাঁটুর কাছে খানিকটা ক্ষত হয়ে রক্ত গল গল করে পড়ছে, আর সেই রক্তের গন্ধ পেয়ে ঝোপের ভিতর থেকে সেই মেয়েটি চিৎকার করে বলছে, রক্ত, কতদিন রক্ত খাইনি। তোরা কি করছিস? তোরা দুটোকে মেরে নিয়ে রক্ত নিয়ে আয় আমার কাছে, ঘাড় ভেঙে খাবো। চক্রবর্তী মশাইয়ের দুটো চোখ এই সমস্ত কথা শুনে যেন বারবার বিস্ফারিত হয়ে উঠছিল। সে চোখে তিনি আমার দিকে তাকাতেই আমি বললাম, আপনি চিন্তা করবেন না, এখান থেকে আমি আপনাকে ঠিক বার করে নিয়ে যাবই। শুধু ভয় পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করবেন না, এমন কিছু করবেন না যাতে। ঠিক এমন সময় কোথা থেকে যেন একটা শরীর এসে পড়ল আমাদের সামনে জঙ্গলের সেই জায়গাটায়
যেখানে চাঁদের অল্প অল্প আলো রয়েছে। আকাশে কালো মেঘ জমতে শুরু করেছে। কখন যেন তার মধ্যে সেই দেহটার দিকে তাকাতেই আমি আর চক্রবর্তী মশাই দুজনেই চমকে উঠলাম। ভবানী! ভবানীর শরীরটাকে কারা যেন ছিন্ন ভিন্ন করে ফেলেছে। তার শরীরে তখনও প্রাণ আছে। আকুতি ভরা চোখে সে আমাদের দিকে তাকিয়ে কোনো মতে বলছে, ঠাকুর মশাই, আমি আমি ওখানে আমি ওখানে না থাকলে ভালো হতো। বুঝতে পারলাম না আসলে কি হলো। ভবানীর তো দেহবন্ধন করা ছিল, তাহলে? এমন সময় চক্রবর্তী মশাই ভেঙে পড়লেন। হাঁটু মুড়ে তিনি মাটিতে বসে কাঁদতে লাগলেন। আমি কিন্তু তখনও সাহস হারাইনি। হঠাৎ করে দেখি চারপাশের সেই কালো মূর্তিগুলো কোথাও নেই। আশ্চর্য, কোথায় গেল ওরা? কানের কাছে শুনতে পেলাম সেই চক্রবর্তী মশাইয়ের মতো দেখতে পাওয়া মূর্তিটার কথা। তবে এক্ষুনি এখান থেকে পালিয়ে যা, এক্ষুনি এখান থেকে পালিয়ে যা, নইলে বিপদ হবে। তোরা যা দেখতে পাচ্ছিস তার সব কিন্তু সত্যি নয়। এখান থেকে বেরিয়ে যা তোরা। সঙ্গে সঙ্গে চক্রবর্তী মশাইকে কোনো রকমে তুলে ধরে সেখান থেকে বেরিয়ে আসতে যাব, এমন সময় ভবানী আমাদের দিকে তাকিয়ে খিলখিল করে হেসে উঠল। আর তারপর দেখি সেই রক্তে ভেজা ভবানীর অদ্ভুত শরীরটা মাটির উপর হামাগুড়ি দিয়ে উঠে বসে চার হাত পায়ে যেন শিয়ালের মতো আমাদের দিকে এগিয়ে আসছে। যত দ্রুত সম্ভব আমরা এগোতে লাগলাম সামনের দিকে। আমাদের স্পর্শ করতে পারবে না ওরা, কিন্তু ভয় দেখিয়ে আমায় না হলেও চক্রবর্তী মশাইয়ের ক্ষতি করতে পারে। পেছন থেকে সেই মেয়েটির চিৎকার, সেই চেনা কণ্ঠ, আর কাদের যেন ফিসফিসানি হাসির শব্দ, সবকিছু পেছনে রেখে সেই জঙ্গল থেকে বাইরে বেরিয়ে এসে চাঁদের আলোর কাছে দাঁড়াতে দেখতে পেলাম ভবানী ভীত চোখে জঙ্গলের একপাশে দাঁড়িয়ে রয়েছে। গরুগুলো এখনো শান্ত হয়ে উল্টো দিকে মুখ ঘুরিয়ে রয়েছে। হঠাৎ করেই চক্রবর্তী মশাইয়ের গলার দিকে চোখ পড়তেই অবাক হয়ে দেখতে পেলাম সেই গলায় হাতের চিহ্নগুলো যেন হালকা কমে এসেছে। ভবানীর ক্ষেত্রেও তাই। ভবানী বলল, কি হলো বাবু? আমার দিকে অমন করে তাকিয়ে আছেন কেন? যা ঘটেছিল তাই বললে তুমি ভয় পাবে। এখন আর প্রয়োজন নেই, চলো এখান থেকে। তাড়াতাড়ি ভবানী আর চক্রবর্তী মশাইকে নিয়ে গরুর গাড়ি ধরে সেই দিন মুখশুদ্ধিপুরের উদ্দেশ্যে রওনা দিয়ে তাড়াতাড়ি আমি বাড়িতে ফিরে এলাম। একটানা এতক্ষণ কথা বলে তারানাথ চুপ করতেই আমি আর কিশোরী উৎসুক হয়ে বসলাম। কিছুক্ষণ তারানাথ কিছুই বলছে না দেখে কিশোরী বলল, তারপরে কি হলো? এমনভাবে গল্পটা শেষ হয়ে গেল? ওই জঙ্গলে আসলে কি হয়েছিল? কালো কালো ছায়ামূর্তিগুলো কারা? তারা যে আপনার সঙ্গে কেন এসেছিল আপনি বুঝতে পারেননি? কেন আপনাকে মারতে চেয়েছিল? আমি ঠিক বুঝতে পারলাম না। আগেই তো তোমাদের বলেছিলাম ব্যাপারটা অদ্ভুত হয়েছিল। এর কোনো সঠিক ব্যাখ্যা আমার কাছে ছিল না। অন্তত অনেক দিন পর্যন্ত কোনো কিছুই করতে পারিনি। পরদিন সকালে আমি কিন্তু চক্রবর্তী মশাইকে নিয়ে আবার সেইখানে গেছিলাম বাড়িগুলো দেখতে। দেখলাম একইভাবে রয়েছে। অথচ ভেবে দেখো, 40-50 বছর আগের তৈরি করা মাটির ঘর, তার চাল, সব কিছু আগের মতোই অবিকৃত অবস্থায় কি করে থাকতে পারে? আর তার চারপাশে লতাগুলো তৈরি হয়ে যেন একটা অদ্ভুত বাঁধনে গোটা জায়গাটাকে জড়িয়ে রেখেছে। তবে এই সব কিছুর মধ্যে একটা ব্যাপার আমি লক্ষ্য করেছিলাম। বাড়ি ঘরগুলো তৈরি হয়েছিল গোল করে, মানে 5 ঘরের মাঝখানে খানিকটা জায়গা। তবে লতাগুল্মের মাঝখান থেকে সেই দিকে তাকিয়ে মনে হয়েছিল ওই মাঝখানে মাটির তলায় কিছু পুঁতা রয়েছে, কোনো মানুষের শরীর কিংবা অন্য কিছু। এরপরে ওখানে আর যাইনি। কি জানি কি ভেবে, মনে ইচ্ছে হয়নি। ঠিক চক্রবর্তী মশাই বিপদের আগে যেভাবে মনে মনে আভাস পেয়ে গেছিলেন, তেমনি আমার মনের ভেতর থেকে কেউ বারবার বারণ করছিল, আর সেই বারণ আমি অগ্রাহ্য করতে পারিনি। লক্ষণ প্রতিলক্ষণ বলেও তো একটা ব্যাপার আছে, তাই না? তবে এই সমস্ত ঘটনার একটা ব্যাখ্যা আমি নিজের মনে মনে দাঁড় করিয়েছি, বুঝলে?
বাইরে বৃষ্টিটা কমে আসতে শুরু করেছে। আমরা উঠি উঠি করছিলাম, তার মধ্যেই তারানাথ যেন স্বগতোক্তির মতো বলতে লাগলো, যে মেয়েটি গ্রামের লোকেদের হাতে প্রায় আধমরা হয়ে গেছিল, সে কোনো নিম্ন স্তরের ক্ষমতার অধিকারী ছিল। তাই সে মৃত্যুর আগে নিজের ক্ষমতা বলে ওদের সবাইকে মেরেছিল। কিন্তু ওই সর্দার কিংবা তার দলের লোকেদের কাছে নিশ্চয়ই এমন কোনো ক্ষমতা ছিল যার দ্বারা ওরা এই বাড়িগুলো লতা আর গুল্ম দিয়ে এই সব কিছুর মাঝে বন্ধনে বেঁধে মেয়েটিকে ধরে ফেলেছিল এবং তাকেও জীবন্ত কবর দিয়েছিল ওই মাটির তলায়। কিন্তু মেয়েটা তার অনন্ত শক্তির মাধ্যমে ওই জমির চারপাশে পুঁতে রাখা সেই বাচ্চাদের মৃতদেহের আত্মাদের কবজা করতে পেরেছিল, আর তারাই অন্ধকারের মধ্যে সেই কালো কালো লম্বা শরীর নিয়ে মাঝে মাঝে ঘুরে বেড়ায়। হয়তো কোনোভাবে ওরা চেষ্টা করে তাদের ক্ষমতার সাহায্যে ওই মেয়েটাকে উদ্ধার করতে। অতৃপ্ত বন্ধ আত্মা যে কতটা ভয়ঙ্কর হতে পারে সে কথা আমি জানি। তবে যে আমাদের সামনে নিত্যানন্দ চক্রবর্তীর মতো রূপ নিয়ে এসেছিল সেটা কিন্তু কে সেটা আমি জানি না। আমার মনে হয়েছিল ওদের দলের সর্দার কিংবা অন্য কেউ হতে পারে। ভালো বা খারাপ যাই হোক না কেন, সে কিন্তু আমাদেরকে বিপদে ফেলতে চায়নি। অবশ্য এটা একান্তই আমার মনের ব্যাখ্যা। হতে পারে ওখানে এমন কিছু একটা আছে যা আসলেই আমাদের ভাবনার বাইরে। এইবার তারানাথ একটা দীর্ঘশ্বাস ফেলে চুপ করল। কিশোরী উঠতে উঠতে বলল, তাহলে আপনি কি বলেন, বিনয়বাবুর সঙ্গে আমি তার বাড়িতে গিয়ে একবার দেখে আসি নাকি? মানে তাদের ওই গ্রামে ওই যে তান্ত্রিক, তিনি সত্যি সত্যিই আসলে মৃত মানুষকে বাঁচাতে পারে, সেই বিষয়ে একবার খবর নিয়ে আসবো কি? তা যেতেই পারো, আপত্তি নেই। তবে আমার মন কেমন বলছে সেখানে কিছু একটা হতে পারে। আমার কথা শোনো, তুমি সেখানে যাও, তবে একা যেও না, তোমরা দুজনেই যাও। আমি যাব, আর অফিস থেকে ছুটির ব্যবস্থা করতে হবে, তো সেটাই বা কি করে হবে? সে সব হয়ে যাবে। তোমাদের দুজনের সেখানে যাওয়াই আমি দেখছি। তবে সমস্ত কিছু ভালো করে বিচার করে বুঝে শুনে তবে কাজ করবে, কেমন? আর একটা কথা মনে রেখো, যেভাবেই হোক যে তান্ত্রিক কোনো মানুষকে বাঁচিয়েছে তার ক্ষমতা কিন্তু নেহাতি কম নয়। তার থেকে দূরে থাকবে। হয় সে কোনো উচ্চস্তরের সাধক, আর না হলে নিম্ন স্তরের। অনেক ক্ষতিকর শক্তি তার হাতে রয়েছে, তাই খুব সাবধান। বৃষ্টি কমে এসেছিল, আমরা বেরিয়ে পড়লাম। তারপর বারবার ভাবতে লাগলাম, মুকসুদ্দিপুরের সেই জঙ্গলে 4টে কুঁড়ে ঘরের মাঝে যে জায়গাটার কথা তারানাথ বলেছিল, সেটা আসলে কি এই মেয়েটির কবর নাকি অন্য কিছু? মাটির তলায় ঠিক সেইখানে কে শুয়ে রয়েছে? সে কি আজও সেখানেই আছে, নাকি জঙ্গল উঠে গিয়েছে? এখন তো আর মুকসুদ্দিপুর যাওয়া হবে না, সেখানকার খবর তো জোগাড় করা যেতেই পারে। মনে মনে সেইটাই স্থির করলাম, যদি মুকসুদ্দিপুরের কথা কখনো জানতে পারি, একবার অন্তত এই কৈলাসপুর আর মুকসুদ্দিপুরের মাঝের জঙ্গলটার খবর নিতে হবে। পারলে দেখে আসা যাবে। চলে আসছিলাম তারানাথের বাড়ি থেকে। বেরোবার আগে পিছনে তাকিয়ে দেখলাম সে আকাশের দিকে তাকিয়ে কি যেন দেখছে। শুনছিলেন তারানাথ তান্ত্রিকের গল্প মুকসুদ্দিপুরের বিভীষিকা। তারানাথ তান্ত্রিকের চরিত্রে অমিত, বিভিন্ন চরিত্রে ঋতম, সৌম্যজিৎ, জ্যোতির্ময়, সৌরভ, প্রণীত, মঞ্জরি, অয়ন্তিকা এবং সৌমিতা। সমগ্র গল্পের কণ্ঠাভিনয় নির্মাণ করেছে ঋতুরাজ স্টুডিও। সমগ্র গল্পের কণ্ঠ সম্পাদনা, ধ্বনি সম্পাদনা এবং আবহ সম্পাদনা করেছে 62 FPS স্টুডিও। গল্প শুনে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন। আর অবশ্যই গল্প শুনে আপনার কেমন লাগলো, আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।